বিপত্তারিণী মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে তোমাদের বলে দিই। এবং উনি এই বিপত্তারিণী মন্দির প্রতিষ্ঠা করেছেন। আর ওই দিকে যে জঙ্গলটা দেখছো, গাছগুলো দেখা যাচ্ছে, ওইখানটা হবে পুরীর এয়ারপোর্ট। এখন আমরা চলে এসেছি তাজ রিসর্ট অ্যান্ড স্পাতে কফি খেতে। আমি এই ফার্স্ট টাইম নীলাদ্রি বিচে এলাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো বিচটা। পুরীতে আসলে ডেফিনেটলি তোমরা নীলাদ্রি বিচে এসো। আমার কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচের থেকেও অনেক বেশি ভালো নীলাদ্রি বিচ লেগেছে। ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দর বিচটা। এখানে প্রচুর লোকজন দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে, মানে একদম সি বিচের ধারে বালির ওপর এত বড় একটা ক্র্যাব, সত্যি দারুণ লাগছে দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম পুরী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। সত্যি পুরীতে ডিসেম্বরে ওয়েদারটা এত সুন্দর হয়ে যায়। এমনি খুব রোদ উঠেছে ঠিকই, বা সাথে একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে আমি, মা আর বাবা তিনজনে বেরোবো। তো আমরা যে সারাদিন কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি জানার জন্য ব্লগটা চেক করতে থাকো। সো আমরা একেবারে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি বিপত্তারিণী মন্দিরে। 11টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, 10টা 40 বাজে। যদি এখান থেকে খুব একটা বেশি সময় লাগবে না, ওই 2 মিনিট মতো লাগবে অটো করে। তো বিপত্তারিণী মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করে ওখান থেকে আরও কয়েকটা জায়গায় যাব। মা বিপদারিণীকে দর্শন করে নিয়েছি। এখানে প্রসাদ রয়েছে, একটু প্রসাদ নিয়ে নিলাম। আর এই বিপত্তারিণী মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে তোমাদের বলে দিই। ভোর 6টার থেকে বেলা 11টা পর্যন্ত খোলা থাকে, আবার দুপুর 2:30টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ঠিক পেছনেই রয়েছে রত্নবেদী। এই বেদিতে বসে আমি তোমাদের একবার কাছ থেকে দেখিয়ে দিই। এই যে গাছের নিচে যে বেদি আছে, এই বেদিতে বসে গুরুদেব দুলাল সাধনা করেছিলেন এবং মা বিপত্তারিণীর দেখা পেয়েছিলেন, এবং উনি এই বিপত্তারিণী মন্দির প্রতিষ্ঠা করেছেন। এই দেখো 11টা বাজার সাথে সাথে বিপত্তারিণী মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। তো আমাদের তো দর্শন হয়ে গেছে। এবার আমরা যাব মোহনার দিকে। প্রথমে ভেবেছিলাম বিকেলের দিকে যাব, বাট এখন তো খুব তাড়াতাড়ি সানসেট হয়ে যাচ্ছে। তো ভাবলাম যেতে যেতে যদি অন্ধকার হয়ে যায়, আর তাছাড়া ওই সময়টা একটু ভিড়ও থাকে, সেজন্য ভাবলাম এখন চলে যাই, একটু ফাঁকায় ফাঁকায় পুরো ওই দিকটা ঘুরেও নিতে পারবো। তো অটো দাঁড় করিয়ে রেখেছি, আমরা অটোটা বুক করে রেখেছি আর কি, অটোটা করেই ঘুরবো। তো চলো মোহনার দিকে যাওয়া যাক। এটা আগারো রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপ। এই স্পিন মপটা অ্যাসেম্বল করতে হবে, তার আগে দেখে নিই এর সাথে কি কি অ্যাক্সেসরিজ রয়েছে। এটা মেন ইউনিট, হ্যান্ডেল, এক্সটেনশন রড, মেজারিং কাপ, 4 মপ প্যাডস, অ্যাডাপ্টার, ইউজার ম্যানুয়াল, আর সাথে 1 ইয়ারের ওয়ারেন্টি কার্ড রয়েছে। ওকে, তো এই মেন ইউনিটে রয়েছে 175 ml ওয়াটার ট্যাঙ্ক। এটা ওয়াটার আউটলেট যেখান দিয়ে ওয়াটার স্প্রে হয়। এখানে এলইডি লাইট রয়েছে। এটা চার্জিং পোর্ট। 5 to 6 আওয়ার্স চার্জ করলে 50 to 60 মিনিটস ইউজ করা যাবে। মেন ইউনিটের নিচে এইভাবে দুটো মপ প্যাড ফিক্স করতে হবে। এই মপ প্যাডগুলো 150 RPM স্পিডে ঘোরে। এটা অ্যাডজাস্টেবল এক্সটেনশন রড। এক্সটেনশন রডের হাইট অ্যাডজাস্ট করার জন্য এখানে অ্যাডজাস্টেবল লিভার রয়েছে, আর এখানে অনেকগুলো লেভেল রয়েছে। অ্যাডজাস্টেবল লিভার এভাবে পুশ করে যে হাইটটা দরকার সেই লেভেলে গিয়ে এভাবে ছেড়ে দিলেই লক হয়ে যাবে। হাইট অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যান্ডেলের সাথে এই পাওয়ার কর্ডটা এক্সটেনশন রডের ভেতর ইনসার্ট করে দিলাম। এবার হ্যান্ডেলের সাথে এক্সটেনশন রড ফিক্স করতে হবে। এবার এক্সটেনশন রডের একটা দিকে এটা প্রেস করে হ্যান্ডেল ফিক্স করলাম, আর একটা দিক মেন ইউনিটের সাথে অ্যাটাচ করব। এবার মেন ইউনিটের এই পাওয়ার কর্ডটা এই পাওয়ার কর্ডের সাথে কানেক্ট করে এক্সটেনশন রডের এই পার্টটা প্রেস করে মেন ইউনিটের সাথে অ্যাটাচ করে নিলাম। অ্যাসেম্বল করার পর আগারো রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপ এরকম দেখতে হবে। এটা পাওয়ার ইন্ডিকেটর, এটা পাওয়ার বাটন, আর এটা ওয়াটার স্প্রে বাটন। এই স্পিন মপটা ইউজ করার আগে ওয়াটার ট্যাঙ্কে মেজারিং কাপ দিয়ে ওয়াটার অ্যাড করছি। অনলি আরো ওয়াটার অ্যাড করতে হবে। কোনো ক্লিনিং লিকুইড ওয়াটার ট্যাঙ্কের ভেতর অ্যাড করা যাবে না, বাট এক্সটার্নালি ইউজ করা যাবে। এবার পাওয়ার বাটন অন করলাম। ক্লিনিং এর আগে ওয়াটার স্প্রে করে মপ প্যাডগুলো ভিজিয়ে নিতে হবে। তারপর যখন যেমন দরকার ওয়াটার স্প্রে করতে হবে। এখানে খাবারের দাগ রয়েছে, ওয়াটার স্প্রে করে মপ দিয়ে ক্লিন করে নিলাম।
যে কোনো হালকা থেকে জিদ্দি দাগ এই স্পিড মপটা দিয়ে ইজিলি ক্লিন হয়ে যায়। ঘর ঝাড়ু দেওয়ার পর এই মপটা দিয়ে সুন্দর ঘর মোছা যায়। এটা দিয়ে ঘর মুছলে ঝুঁকতে হয় না। এর হ্যান্ডেলের মধ্যে 180 ডিগ্রি সুইভেল রয়েছে, যার জন্য রাইট বা লেফটে ইজিলি বেন্ড হয় এবং যে কোনো ফার্নিচারের তলার স্পেস ইজিলি ক্লিন করা যায়। ড্রাই মপিং এর জন্য ওয়েট মপ প্যাডস গুলো ড্রাই মপ প্যাডস দিয়ে রিপ্লেস করে ড্রাই মপিং করা যাবে। এটা সব ধরনের ফ্লোরে ইউজ করা যায়, যেমন ল্যামিনেট, টাইলস, হার্ডউড অ্যান্ড মার্বেল। এলইডি লাইটস থাকার জন্য যে কোনো অন্ধকার স্পেস বা কর্নার সুন্দরভাবে ক্লিন করা যায়। এটা খুব হ্যান্ডি একটা মপ, যে কোনো জায়গায় এরম ভার্টিক্যালি রাখা যায়। ক্লিনিং এর পর মপ প্যাড গুলো খুলে নর্মাল ডিটারজেন্টে ক্লিন করে ড্রাই করে আবার এইভাবে লাগিয়ে নিতে হবে। বেসিক্যালি খুবই ইজি মেনটেনেন্স। আগারো রিজেন্সি ইলেকট্রিক স্পিড মপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করে নিও। ওই যে দূরে নদী আর সমুদ্র মিশেছে, ওই জায়গাটা হচ্ছে মোহনা, ওইদিকে সমুদ্র রয়েছে আর এই নদীটা গিয়ে মিশেছে, এটা হচ্ছে ধৌদিয়া নদী। আর এদিকে যে ব্রিজটা দেখছো হচ্ছে, এই ব্রিজটা দিয়ে চিল্কা অনেক কাছে হয়ে যাবে, মানে এই ব্রিজটা দিয়ে গেলে শর্টকাটে চিল্কা আর কি পৌঁছে যাওয়া যাবে। তো এই ব্রিজের কনস্ট্রাকশন এখনও কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। আর ওই দিকে যে জঙ্গলটা দেখছো, গাছগুলো দেখা যাচ্ছে, ওইখানটা হবে পুরীর এয়ারপোর্ট। অলমোস্ট 7-8 বছর পর মোহনায় এলাম। 8 বছর আগে যখন মোহনায় এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, বেশ সুন্দর, ওখান দিয়ে নেমে যাওয়া যেত। গেছিলাম, ও ভিডিওতে আছেও, তোমরা খুঁজলে দেখতে পারবে, আজ থেকে প্রায় 7-8 বছর আগে। তখন এদিক দিয়ে আমরা নেমে চলে গেছিলাম, আমি আর রাজীব ছিলাম, এদিক দিয়ে গিয়ে সোজা মোহনার কাছে চলে গেছিলাম, মোহনাটা তোমাদের দেখিয়েছিলাম। বাট এখন এখানটা পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে, সেই জন্য একদম মোহনার কাছ অব্দি আমি যেতে পারলাম না, বাট দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো, এই নদীতে অনেকে মাছ ধরছে জাল দিয়ে। পুরীর এয়ারপোর্ট হয়ে গেলে এই চত্বরে যে 5 স্টার হোটেল বা রিসর্টগুলো রয়েছে, যেরকম স্টার্লিং, তাজ, স্বস্তি প্রিমিয়াম বিচ রিসর্ট বা এই ক্যাটাগরির যে হোটেল বা রিসর্টগুলো রয়েছে, তখন ওগুলোর রুম রেন্ট আরও বেড়ে যাবে। আগে মানে আজ থেকে ধরো 7-8 বছর আগেও ইনফ্যাক্ট তখন মেরিন ড্রাইভের দিকে আসতেও কেমন একটা গা ছমছম করতো, আর এখন মেরিন ড্রাইভের দিকটাই পুরী মেনলি এক্সটেন্ড করছে। তো এয়ারপোর্ট হয়ে গেলে তখন এই দিকটা আরও জমজমাট হয়ে যাবে। এমনিতেই এখন মেরিন ড্রাইভের দিকটা বেশ জমজমাট, এয়ারপোর্ট হয়ে যাওয়ার পরে তো আর কথাই নেই। আমি তোমাদের দূর থেকে মোহনাটা দেখে আসছি, মা তখন আমাকে বলছে যে তোর বাবা দেখ ওইদিকে চলে গেছে, মানে এই রাস্তাটা ধরে সোজা চলে গেছে। তো আমি ভাবছি বাবা আবার কোথায় গেল এই রাস্তাটা ধরে সোজা, তো আমিও হাঁপাচ্ছি পুরো। তো মার কথাটা শুনে আমি ছুটেছি, গিয়ে দেখি এই রাস্তা লাস্ট এন্ডে বাবা দাঁড়িয়ে আছে, বলছে ওই তো মোহনা। মানে মেয়ের থেকেও বাবা অ্যাডভেঞ্চারাস, তাও আবার এই বয়সে আর কি। মা মনে আছে যখন দার্জিলিং গিয়েছিলাম তখন টি গার্ডেনে আমি আর মা দেখি হঠাৎ করে বাবা নেই, বাবা কোথায় না, বাবা অনেকটা হেঁটে হেঁটে চলে গিয়ে পুরো টি গার্ডেনটা দেখে এক্সপ্লোর করছে। ও আমি আর মা হাঁপিয়ে গেছি, আমি তো রীতিমতো হাঁপাচ্ছি কথা বলতে বলতে, আর বাবা পুরো তত্তরিয়ে এই রাস্তাটা ধরে সোজা মোহনার ওখানে চলে গেছে। তো আমি বাবার কাছে গিয়ে বলছি বাবা তুমি এখানে, বলছে ওই তো মোহনা। আমি তো মোহনা দেখে নিয়েছি, মাকে নিয়ে আর মাকে দেখা। এই যে এই রাস্তাটা ধরে সোজা বাবা গেছে, ওই যে সামনে বাবা দাঁড়িয়ে আছে। এই যে বাবা মোহনা ভালো করে দেখতে পেয়েছো? বাবা বলছে এই তো সামনে। হ্যাঁ ওই পাড়টা সমুদ্র রয়েছে আর এখানে নদী রয়েছে, এখনো অনেকটা যেতে হবে তবে গিয়ে মোহনা। বাট বাবার জন্য আমি অনেকটা চলেও এসেছি। দাঁড়াও, আমি তোমাদের ওইখানটা থেকে দেখাচ্ছিলাম, তো এখন আমি আর বাবা এইখানটায় চলে এসেছি, একদম মোহনার কাছে চলে এসেছি। এখনো অতটা গেলে তবে মোহনা, তো অতটা যাচ্ছি না, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এতটা এলাম, এতটা আসার পুরো ক্রেডিট কিন্তু বাবারই, বাবা এতটা এসেছিল বলেই আমিও আসতে পারলাম। তো দেখতেই পাচ্ছ চারিদিকে ধুধু করছে মাঠ, আর ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, আর এই হচ্ছে ধৌদিয়া নদী। তো চলো, অনেকটা মানে স্টার্লিংয়ের সামনে অবধি অটোটা এসছে, ওখান থেকে হেঁটে হেঁটে যতটা আমরা এসেছি অনেকটা রাস্তা। আমাদের অটোটা এখানে রয়েছে, আর এই যে ব্রিজের এখনো কনস্ট্রাকশন চলছে, তো আমরা এদিক দিয়ে গেছিলাম। তোমরা যদি মোহনায় আসো না, এটা হচ্ছে স্টার্লিং এর ঠিক অপোজিটেই এখানে অটো স্ট্যান্ড রয়েছে। তো তোমরা মোহনায় এসে অটো যদি ছেড়ে দাও, এখান থেকে আবার অটো পেয়ে যাবে।
চলো, আমাদেরও অটো এই যে ওয়েট করছে। এখন আমরা চলে এসেছি তাজ রিসর্ট অ্যান্ড স্পাতে কফি খেতে। ওখানে এত রোদে রোদে হেঁটেছি, প্রচণ্ড কিছু একটা ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে, তো বাবা মা কফি খাবে আর সাথে আমিও একটা কোল্ড কফি খেয়ে নেবো। আমি এর আগেবারে যখন পুরী এসেছিলাম তখন পুরী তাজ রিসর্ট অ্যান্ড স্পার ওপরে একটা ডিটেলে ভিডিও করে রেখেছি, তো তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর এই হচ্ছে প্রপার্টিটা বেশ বড়। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গলফ কার্টের জন্য, তো এখান থেকে গলফ কার্টে করে আমরা যাব রেস্টুরেন্টে। এই যে আমাদের গলফ কার্ট চলে এসেছে। আমরা এসে বাবার একটা ক্যাপুচিনো, আমার একটা কোল্ড কফি, আর মারও কফি খাওয়ার কথা ছিল, তো আমি মাকে বললাম মা কফি না খেয়ে তুমি বরঞ্চ লস্যিটা খাও, এখানকার লস্যিটা খুব ভালো হয়। তো মা একটা সুইট লস্যি নিয়েছে। চিয়ার্স। আমরা এখানে খেলাম, আর এই হচ্ছে তাজের পুরো প্রপার্টি। আর এই বিল্ডিংগুলোতে রয়েছে ডিফারেন্ট ক্যাটাগরির রুম যেখানে স্টে করতে পারবে। আর এই পাশে রয়েছে সুইমিং পুল, আর ওই পেছন দিকটায় রয়েছে সমুদ্র। এটা তাজের ব্যাক গেট, আর এখান দিয়ে বিচে যাওয়া যায়। এই দেখো দূরে সমুদ্র দেখা যাচ্ছে। বাবার মাকে জোর করে দোলনার মধ্যে বসালাম, বললাম তোমরা পাশাপাশি একটু বসো, তোমরা দোলো, আমিও তোমাদের একটা ছবি তুলি। তো দুজনে এখন এখানে দোলনায় দুলছে। আর এটা হচ্ছে তাজের সুইমিং পুল, ইনফিনিটি পুল। এদিকে রয়েছে সুইমিং পুল আর ওই পাশে রয়েছে সমুদ্র। চলো এবার আমরা এখান থেকে যাব নীলাদ্রি বিচে। এর আগে আমরা যতবার পুরী এসেছি প্রতিবার গেছি ব্লু ফ্ল্যাগ বিচে, বাট এবারে ঠিক করেই এসেছিলাম ব্লু ফ্ল্যাগ বিচে যাব না, এবারে যাব নীলাদ্রি বিচে। আমরা নীলাদ্রি বিচে চলে এসেছি। যে স্ট্রেট গিয়ে যে গেটটা দেখছো, এই গেটটার ভেতর দিয়ে ঢুকতে হবে নীলাদ্রি বিচে। আর নীলাদ্রি বিচের ঠিক অপোজিটেই এখানে অটো স্ট্যান্ডও রয়েছে। সো এই হচ্ছে নীলাদ্রি বিচের এন্ট্রেন্স গেট। আর নীলাদ্রি বিচে ঢোকার জন্য কোনো রকমের কোনো এন্ট্রি ফি লাগবে না। ব্লু ফ্ল্যাগ বিচে ঢোকার জন্য যেরকম এন্ট্রি ফি লাগে, বাট নীলাদ্রি বিচে ঢোকার সময় কোনো রকমের কোনো এন্ট্রি ফি লাগবে না। আমি এখান দিয়ে ঢুকলাম, এদিক দিয়ে ঢুকে স্ট্রেট এসে এখানে রয়েছে বিচ। আর দেখো পুরোটা খুব সুন্দর করে বাঁধানো রয়েছে, ওয়াকিং ট্র্যাক রয়েছে, দুদিকেই সুন্দর ওয়াকিং ট্র্যাক রয়েছে। বিচে যাওয়ার আগে আমি ভাবলাম এই ওয়াকিং ট্র্যাকটা ধরে হেঁটে দেখে আসি যে কি কি রয়েছে না রয়েছে। তো দুদিকে তো প্রচুর গাছপালা রয়েছে, আর একদম গাছের ছায়ার তলা দিয়ে যাচ্ছি, এত ভালো লাগছে। আমি না এর আগে কখনো নীলাদ্রি বিচে আসিনি, এই ফার্স্ট টাইম এলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। মানে বিচটা সত্যি ভীষণ সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন।
মানে এখনো পুরো বিচটা আমি দেখিনি, বাট যতটা দেখছি আমার মনে হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচের থেকেও অনেক বেশি সুন্দর হচ্ছে নীলাদ্রি বিচ। তাই তোমরা পুরীতে আসলে ডেফিনেটলি নীলাদ্রি বিচে এসো। হ্যালো, এই দেখো নীলাদ্রি বিচে এসে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে। তোমার নাম কি? প্রিয়া দেবনাথ। কেমন লাগে ব্লগ দেখতে? খুব দারুণ লাগে, আমি অনেক ভালো, মানে যখনও আসে মানে ভিডিও আপনি ছাড়েন আমি খালি অপেক্ষা করছি কখন আসবে, কখন আমি দেখবো। খুব ভালো লাগে আমার ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এই ওয়াকিং ট্র্যাক ধরে অনেকক্ষণ ঘুরলাম, এবার চলো বিচে যাই। বিচের সাইডটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, তোমাদেরকে ওখানটাও ঘুরিয়ে আনি। সো আমি বিচে এসে গেছি, আর বিচটা দেখো কত সুন্দর করে চারিদিকটা সাজানো। এখানে তো থ্যাচ রয়েছে, এছাড়া এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও প্রচুর রয়েছে। ওই যে ওই দিকটা আমি দেখতে পাচ্ছি আমব্রেলা চেয়ার রয়েছে। তো কত কি রেট সেটা আমি ওখান থেকে জেনে একটু পরে জানাচ্ছি। এদিকে দেখো ক্র্যাব রয়েছে, এদিকে ফিশ, এদিকে জেলি ফিশ, মানে ভীষণ সুন্দর। মানে কেউ যদি পুরীতে এসে সুন্দর করে ফটোগ্রাফি করতে চাও সি বিচের ধারে, তাহলে কিন্তু নীলাদ্রি বিচে আসতে পারো। সত্যি খুব সুন্দর বিচটা। এখানে ক্র্যাবটা দেখো কি বিশাল বড় ক্র্যাব, কি সুন্দর লাগছে না? এখানে প্রচুর লোকজন দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে, মানে একদম সি বিচের ধারে বালির ওপর এত বড় একটা ক্র্যাব, সত্যি দারুণ লাগছে দেখতে। আমার এই বিচের কনসেপ্টটা ভীষণ ভালো লেগেছে। দেখো #CTRL Z প্রেস করলেই সমস্ত কিছু ডিলিট হয়ে যায়। আর এই যে #CTRL-Zটা রয়েছে সমস্ত প্লাস্টিকের আবর্জনা দিয়ে তৈরি। তো এখানে এই মেসেজটাই দিতে চাইছে যে আমাদের পৃথিবীটা কতটা সুন্দর, সেটা আমরা নোংরা করে দিচ্ছি দিনের পর দিন, প্লাস্টিকের আবর্জনা এদিক ওদিক ফেলে। তো CTRL-Z মেরে যদি আবার পৃথিবীটাকে সুন্দর করা যেত, সেই মেসেজটাই এখানে দেওয়া রয়েছে যে আমরা যেন আমাদের পৃথিবীটাকে সুন্দর বানাই। তোমাদের আমি এটাই রিকোয়েস্ট করব, যখন তোমরা এখানে ঘুরতে আসবে বা যেখানেই ঘুরতে যাও না কেন, যদি কিছু খাও তাহলে সেই র্যাপারটা প্লিজ ডাস্টবিনে ট্র্যাশ করো, এখানে ওখানে ফেলে রেখো না। নীলাদ্রি বিচেও কিন্তু প্রচুর লোকজন স্নান করছে। যদি ভিড় ভাট্টা এড়িয়ে একটু শান্তিতে সমুদ্রে স্নান করতে চাও পুরীতে এসে, তাহলে নীলাদ্রি বিচে আসতে পারো। ওই দূরে যেটা দেখছো ওটা ব্লু ফ্ল্যাগ বিচ, আর ব্লু ফ্ল্যাগ বিচের ঠিক পাশেই রয়েছে নীলাদ্রি বিচ। বেসিক্যালি ব্লু ফ্ল্যাগ বিচ আর নীলাদ্রি বিচ একেবারেই পাশাপাশি। নীলাদ্রি বিচ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এবার নীলাদ্রি বিচে এসে যদি এরকম টাইপের চেয়ারে বসো, তাহলে সেক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না, ফ্রিতেই বসতে পারবে। আর যদি আমব্রেলা চেয়ার নাও, তাহলে সেক্ষেত্রে একজনের জন্য 1 ঘন্টা যদি বসো তাহলে পড়বে 100, দুজন বসলে পড়বে 150, আর 3জন মিলে বসলে পড়বে 200। নীলাদ্রি বিচে অনেকক্ষণ থাকলাম, বেশ ভালো লাগলো। চলো এবার হোটেলে ফেরার পালা। তার আগে বলে দিই, পুরীতে আসলে ডেফিনেটলি তোমরা নীলাদ্রি বিচে এসো। আমার কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচের থেকেও অনেক বেশি ভালো নীলাদ্রি বিচ লেগেছে। ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দর বিচটা। সকাল 10:30টার সময় বেরিয়েছি, আর এখন 3টে বাজে হোটেলে ফিরলাম। অনেকক্ষণ ঘুরেছি, মানে পাক্কা 4.5 ঘন্টা ঘুরেছি, বাট হ্যাঁ প্রচুর মজাও করেছি। হোটেলে ফিরে এসে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি, এবারে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে নেবো। তো ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার বিকেলবেলা থেকে একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করব। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।